ডিভোর্সের ১০ বছর পর প্রাক্তন স্বামী শেহজাদ আনবির আরাদ খানকে বাসে উঠে নিজের দিকে এগিয়ে আসতে দেখে বরকে গেল শশীপ্রভা। এক পলক তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। দীর্ঘদিন পর মানুষটিকে দেখা মাত্রই কেন জানি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আনমনা হতেই নিজের পাশের সিটে আচমকা কারো বসার শব্দ হতে চমকে উঠে পাশ ফিরতে দৃষ্টি বিনিময় হলো মানুষটির সাথে। দীর্ঘ ১০ বছর শশীপ্রভাকে দেখতে চমকে গেল বোধহয় আরাত নিজেও। দৃষ্টি সরিয়ে গম্ভীর মুখে সামনের দিকে তাকালো। অস্বস্তি হলো শশীপ্রভার। ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে বসে ২ মিনিট কথা বলাটা যেখানে অস্বস্তিকর, সেখানে পাশাপাশি বসে এতটা পথ কিভাবে পাড়ি দিবে সেটাই ভেবে পেল না। এছাড়াও অন্য সিটে গিয়ে যে বসবে সেরকমও কোনো উপায় নেই আপাতত। কারণ সিট এক্সচেঞ্জ করতে হলে আগে বাড়িয়ে কথা বলতে হবে মানুষটির সঙ্গে, যেটা চাইছে না শশীপ্রভা। ঋতুতে জ্যৈষ্ঠের শেষের দিকে প্রায় অঝরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। কাকভেজা হয়ে গিয়েছে আরাত। পকেট হাতড়ে টিস্যু বের করে চুল মোছার চেষ্টা করলো। আর চোখে একবার তাকালো শশীপ্রভার দিকে। নির্লিপ্ত হয়ে বসে রয়েছে সে। হাবভাব তেমন একটা বোঝা গেল না। গলা পরিষ্কার করে নিল আরাত। কোথায় যাচ্ছ? গোর ভাঙল শশীপ্রভার। এক পলক তাকায় আরাদের দিকে। স্বচ্ছ গভীর দৃষ্টি তার। মলিন হাসল। হোস্টেলে স্টাডি করছো? ভয় করছে না? অভ্যাস হয়ে গিয়েছে। হঠাৎ কাঠগোলাপের মিষ্টি সুবাস ভেসে এলো নসিকায়। উৎস খুঁজতেই চোখ পড়ল শশীপ্রভার বাঁ হাতে পেঁচিয়ে রাখা একটি মালার উপর। কেন যেন আরাদের চোখ বারবার সেই দিকটাই চলে যাচ্ছিল। চোখ পড়ল কাঠগোলাপের মালার পাশাপাশি শশীপ্রভার লতানো পর্সা হাতে লম্বা লম্বা নখে লাল টুকটুকে মেহেদি দেওয়া এবং তার অনামিকে জল করে জ্বলা একটি ডায়মন্ড ফিঙ্গার রিং এর উপর। আরাত চমকালো। এই রিংটি সে চিনে। ব্যাপারটা উপলব্ধি করতে পারল বোধ হয় শশীপ্রভা। হঠাৎই হাতটা আড়াল করে ফেলল। শশীপ্রভার মুখবাণে তাকায় আরাত। হঠাৎই তাচ্ছিল্য হাসল শশীপ্রভা। চট করে তাকায় আরাতের দিকে। চোখে চোখ রাখে। প্রতিক্রিয়া করল না আরাত। নির্লিপ্ত রইল সে। আমাদের না জড়ানোটাই উচিত ছিল, তাই না? চোখ সরিয়ে হাত ঘড়িতে সময় দেখে নিল আরাত। হয়তোবা যার সাথে যার যায় না তার সাথে তার সম্পর্ক না হওয়াটাই উচিত। সামনের দিকে তাকালো আরাত মেরুদণ্ড সোজা করে। তবুও সম্পর্ক হয়েই যায়। আর কিছু মানুষ সেটা ধরে রাখতে পারে না। মৌন রইল আরাত। দু চোখ বুঝতেই টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। আড়ালে মুছে নিল তা। দীর্ঘশ্বাস পেলে সিটির সাথে হেলান দিতে চোখ জোড়া লেগে এলো শশীপ্রভার। দীর্ঘশ্বাস পেলে সামনের দিকে তাকায় আরাত। হঠাৎই বুকটা কেমন খাঁকা করে উঠল, শূন্য দুদু সমুদ্র তীরের মতো। হেলপারের চেঁচামেচিতে আকস্মিক ঘুম ভেঙে গেল শশীপ্রভার। মস্তিষ্ক সচল হতে চট করে পাশ ফিরতে দেখল আরাত নেই। গন্তব্যে আসতে নেমে পড়েছে বোধহয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখনো জুম বৃষ্টি হচ্ছে। সাইড ব্যাগ থেকে মুঠোফোনটি বের করে সুরভিকে ফোন করলো, কিন্তু পিক আপ করলো না। চিন্তিত হলো শশীপ্রভা। এই ঝুম বৃষ্টির মধ্যে বাস থেকে বের হয়ে গন্তব্য পৌঁছাবে কীভাবে ভেবেই পেল না। ছাতাও সঙ্গে নেই। মনটা মলিন হয়ে যায়। এদিকে বাসটাও খালি হয়ে যাচ্ছে। যাত্রীরা সব নেমে পড়েছে। ভাড়া মিটিয়ে বাস থেকে নেমে একটি ছাউনির নিচে দাঁড়ালো। ফোনের সময় দেখে নিল রাত 10:30 বাজে। এই রাত অবশ্য শহরে কিছু না, তবে বৃষ্টি হলেও রোডে প্রচুর জ্যাম। কীভাবে যে ওই পারে যাবে সেটাই বুঝতে পারছে না। ওই পাড়েই সুরভির বাসা। মেয়েটা একটা ছাতা নিয়ে এলে খুব ভালো হতো, কিন্তু কল পিক করছে না। শশীপ্রভা বিরক্ত হয়। বৃষ্টির মধ্যে একটা খালি রিক্সাও পাওয়া যাচ্ছে না। আসমকের চোখ পড়ল ছাউনির এক পাশে। দেখলো কয়েকটা বখাটে সেখানে দাঁড়িয়ে সম্ভবত নেশা করছে, আর তার দিকে বারবার কুদৃষ্টিতে তাকাচ্ছে। মুহূর্তে ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। মতলব ভালো ঠেকছে না এদের। ভীষণ ভয় পেল শশীপ্রভা। সিদ্ধান্ত নিল বৃষ্টির মধ্যে ভিজে দৌড়ে রোড পার হয়ে ওই পারে চলে যাবে। রোড পার হওয়ার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার, তবে কেন জানি আজ মনে কুড় ডাকছে। তবুও পাত্তা না দিয়ে দেরি করল না, বরং ব্যাগটাকে শক্ত করে দৌড়ে রোড পার হতে নিতেই আসমকায় একটা চলন্ত গাড়ির নিচে চাপা পড়ল। হঠাৎ কী থেকে কি হয়ে গেল বুঝতে পারল না শশীপ্রভা, এবং গাড়ির মধ্যে থাকা ভদ্রলোকটিও। বিরক্তিতে রাশবাড়ি কণ্ঠে স্বরে বেরিয়ে এলো, উফ শিট বলে একটা ঘুষি মারল গাড়ির স্টিয়ারিংয়ে। চোয়াল শক্ত করে দ্রুত গাড়ির ব্রেক কষে বৃষ্টিতে বেচার পরোয়া না করে নেমে পড়ল পিচঢালা কংক্রিটের রোডের উপর। দ্রুত হাঁটু মুড়ে শশীপ্রভার সামনে বসতে দেখলো মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পিচঢালা রোড। ঘাবড়ে গেল ভদ্রলোকটি।
সময় বিলম্ব না করে আকস্মিক বাজাকোলা করে তুলে নিল শশীপ্রভাকে। গাড়ির সিটে শুইয়ে তড়িৎ গতিতে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। ঢাকার স্বনামধন্য একটি প্রাইভেট হসপিটালের ইমার্জেন্সি আইসিইউতে আজ 3 দিন যাবৎ চিকিৎসাধীন শশীপ্রভা। হসপিটালের শ্বেত শুভ্র বেডে দুচোখ বুজে শুয়ে রয়েছে সে। আচমকাই হাত পা নড়ে চড়ে ওঠে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে পিটপিট করে তাকালো। বাম্পায়ার, বাম্পায়ার বলে আচমকা চিৎকার করে উঠল শশীপ্রভা। বাম্পায়ার? হতভম্ব হয়ে যায় আরমান। ব্রুকুসকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল সে। ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে রইল শশীপ্রভা। হোয়ার আর দ্য ভ্যাম্পায়ার্স বলে চারদিকে ভ্যাম্পায়ার খুঁজতে লাগলো আরমান। ভয়ে জড়সড় হয়ে বসার চেষ্টা করে শশীপ্রভা, কিন্তু পারল না। হাতে অ্যাটাচ করা চেলাইনের নলে টান পড়তে আর্তনাদ করে উঠল। ঘাবড়ে গেল আরমান। হোয়াট হ্যাপেন্ড? ব্যর্থ চোখে তাকিয়ে রইল শশীপ্রভা। আর ইউ ওকে? আপনি? মি। বয়ে বয়ে মাথা নাড়ায় শশীপ্রভা। মি হোয়াট? আপনি একটা ভ্যাম্পায়ার। চোখ কপালে উঠল আরমানের। ফের হতভম্ব হলো সে। কি দেখে আমাকে আপনার ভ্যাম্পায়ার বলে মনে হলো? আপনার চোখ। আচমকাই রক্তবমি করতে লাগলো শশীপ্রভা। ঘাবড়ে গেল আরমান। চিৎকে চেঁচামেচি করে ডক্টর এবং নার্সকে জড়ো করলো। ততক্ষণে শ্বাস আটকে সেন্সলেস হয়ে পড়ল শশীপ্রভা। আতঙ্কিত হলো আরমান। ডক্টর দ্রুত এসে চেক আপ করেন এবং একটি ইঞ্জেকশন পুশ করলেন। ডাক্তারের মুখটা কেমন মলিন এবং বিমর্ষ দেখালো। এনি প্রবলেম ডক্টর? আপনি আমার কেবিনে আসুন, আপনার সাথে ইমার্জেন্সি কিছু কথা রয়েছে মিস্টার মির্জা। ওকে। সায় জানিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করলো আরমান। বসুন। নির্লিপ্ত বসলো আরমান। পেশেন্টের অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে, অর্থাৎ ওনার মেমোরি টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে। ও নো, কি বলছেন ডক্টর? হ্যাঁ সত্যি বলছি, কারণ ওনার মাথার আঘাতটা বেশ বড়সড় ধরনের ছিল, অর্থাৎ ব্রেইনের সংক্রামক হয়েছে। এখন স্মৃতিশক্তি ছাড়া বাকি সব ঠিকই আছে। কবে ফিরবে মেমোরি? কবে ফিরবে তা বলা যাচ্ছে না, কিন্তু মেমোরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বহুদিন পরে। কতদিন লাগতে পারে? হয়তো 1 সপ্তাহ, না হয় 1 মাস, নয়তো 6 মাস, আবার এমনও হতে পারে 6 বছর, এমনকি কয়েক বছর লেগেও যেতে পারে, বা কখনোই না। আর সেটা কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কি বলছেন কি ডক্টর? চেঁচিয়ে উঠল আরমান। হ্যাঁ, এটাই সত্যি। উনি কি আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না? কাউকে কি আর চিনতে পারবেন না ডক্টর? উৎকণ্ঠা হলো আরমান। হয়তো চিনবে, আবার হয়তো চিনবে না। এখন কি হবে ডক্টর? দেখুন মিস্টার মির্জা, কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। সব কিছুই একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে স্রষ্টা। আমরা ডাক্তাররা কেবল মাধ্যম মাত্র। আমরা আমাদের মতো চেষ্টা করছি, বাকিটা স্রষ্টার ইচ্ছে। তবে আপনি চাইলে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করাতেই পারেন, যদি আপনার অ্যাবিলিটি কিংবা সুমর্জি হয়। আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। তবে আমার মতো এখানে চিকিৎসা না করালে ভালো হয়, অর্থাৎ ওনাকে রাখতে চাইছি না। বলতে চাইছেন হ্যাঁ, দেশের বাহিরে উন্নত চিকিৎসার প্রয়োজন ওনার, কারণ ওনাকে নিয়ে আমি আশঙ্কিত। মাঝরাত প্রায়। অজরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে আরাদ। গ্রিলের ফাঁক দিয়ে হালকা হালকা বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। সেদিকে খেয়াল নেই বিন্দুমাত্র। মাথার চুলগুলো কেমন উস্কো খুস্কো, রুক্ষ রক্তলাল চোখঝোড়া। বা হাতে জল জল করে জ্বলছে একটি ধুমায়িত শলাকা। ডান হাতে ধোয়া ওঠা এক মগ গরম কফি। শশীপ্রভাকে দেখার পর থেকে নিজের মধ্যে অন্যরকম ফিল করছে আরাদ। সারাক্ষণ অস্থির অস্থির লাগছে, শূন্য শূন্য লাগছে। ঠিকঠাক কোনো কাজে মনও বসাতে পারছে না। ঘুমাতে গেলেও শশীপ্রভার মুখটা বেশি ওঠে। এই পুরোটা সপ্তাহ শশীপ্রভাকে অনেক খুঁজেছে, পরিচিত অনেকের কাছে গিয়েছে, তবে কেউ সঠিক সন্ধান দিতে পারেনি শশীপ্রভার। হতাশ হয়ে শেষমেশ পেপারের সন্ধান চাই লিখে উল্লেখ করে নিউজ ছাপিয়েছে, তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। হতাশ হয়ে পড়ল আরাদ। জ্ঞান হারানো ঠিক কত ঘন্টা, কতদিন পর সেন্স ফিরেছে তা সঠিক জানে না শশীপ্রভা। তবে মাথার পিছনের দিকটাই এখনও প্রচণ্ড ব্যথায় টনটন করছে। শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছে না। দৃষ্টিগোচর হলো প্রায় 70-80 বছর বয়স্ক একজন বৃদ্ধা মহিলা ওর পাশে বসে রয়েছেন। দুর্বল চোখ জোড়া ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ভয় পেল শশীপ্রভা। এখন কেমন লাগছে তোমার? মৃদু হেসে জিজ্ঞেস করলেন আয়শা মির্জা। ভালো। মাথা ব্যথা করছে? নীরবে মাথা নাড়ালো শশীপ্রভা। খুব বেশি যন্ত্রণা হচ্ছে? ফের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমাকে দেখে কি তুমি ভয় পাচ্ছ? বললেন মারিয়াম ইউজিউল। ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শশীপ্রভা। হঠাৎই হাতের মধ্যে পাল নিয়ে স্কন্ত পায়ে কেবিনে প্রবেশ করলো আরমান। শশীপ্রভাকে আধশোয়া হয়ে বসে থাকতে দেখে চোখজোড়া নামিয়ে ফেলল।
দ্বিতীয়বারের মতো আরমানকে দেখতে আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল শশীপ্রভা। ভাম্পায়ার! আরে ভয় পায় না মেয়ে, বললেন আয়েশা মির্জা। ভয়ে দরমর করতে লাগলো শশীপ্রভার বুকের ভিতর। ওনাকে ডিসচার্জ দিয়েছে দিদিভাই। ঠিক আছে, বাসায় চলো। দ্রুতগতিতে ছুটার প্রায় ঘণ্টাখানেক পর মির্জা মহলের সামনে এসে গাড়িটি থামল। এক এক করে বের হলো সবাই। রাজমহলের মতো সুন্দর মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে থাকা হোয়াইট কালারের বিশাল অট্টালিকার পানে তাকাতে মুগ্ধ হয়ে যায় শশীপ্রভা। আগের দিনকার নকশা করা এবং কারুকার্যে ভরপুর হোয়াইট কালারের এই অট্টালিকাটি দেখতে ভীষণ চমৎকার। নিখুঁত নিগুড় কারুকার্য আর নতুন রং করায় এখন দেখতে আরও বেশি চমৎকার লাগছে। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে কতটা শৌখিন এই বাড়ির মালিক। শৌখিন দাতার উন্নত রুচির প্রশংসা করতেই হয়। মুগ্ধ নয়নে চারদিকে চোখ বোলাতে লাগলো শশীপ্রভা। হোয়াইট কালারের ডুপ্লেক্স এই অট্টালিকাটি বিশাল বড় এরিয়া জুড়ে নির্মাণ করা হয়েছে। অট্টালিকার সামনে বিশাল বড় একটা গার্ডেন। বেশ বড়সড় জায়গা জুড়ে এই বিশাল গার্ডেনের এরিয়া। অট্টালিকার চতুর্দিকে অসংখ্য ফুল ফল আর নানান রকমের গাছের ছড়াছড়ি। পথের দুধারে অসংখ্য ফুল গাছ, বাগানেও অসংখ্য ফুল ফল ঔষধীয় বিনদেশি গাছ রয়েছে। আর নিচতলায় বিশাল পার্কিং লট রয়েছে। বাগানের ঠিক মাঝখানে বিশাল একটা সুইমিং পুল। তার ঠিক সামনেই এই ডুপ্লেক্স বিশিষ্ট অট্টালিকাটি নির্মাণ করা হয়েছে। হয়তো শহরের সব থেকে বড় এবং নামিদামি বাড়ি এটি। বিশিষ্ট ইয়াং বিজনেসম্যান মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর পৈতৃক ভিটেবাড়ি বলে কথা। বাড়ির সামনে দেওয়ালটুকু বেশ সুন্দর করে দামি মার্বেল পাথর দিয়ে সাজানো এবং দোতলার চূড়ায় জ্বলজ্বল করছে চৌধুরী বাড়ির নাম মির্জা মহল। আয়েশা মির্জা দু একটা কথা জিজ্ঞেস করলেও চুপ করে রয়েছে শশীপ্রভা। হাত ধরে মহলে প্রবেশ করতে ফের মুগ্ধ হলো। মহলের ভিতরে চতুর্দিকেও শৌখিনতার ছড়াছড়ি। শশীপ্রভাকে নিয়ে গেলেন গেস্ট রুমের ওয়াশরুমে। হাতের মধ্যে একটি 3 পিস ধরিয়ে দিলেন। হসপিটাল থেকে এসেছ, শাওয়ার নিয়ে নাও, ভালো লাগবে। মাথা নেড়ে নীরবে সায় দিল শশীপ্রভা। তুমি বোধহয় নিজে নিজে শাওয়ার নিতে পারবে না। দাঁড়াও, আমি বরং তোমাকে একজন হেল্পিং হ্যান্ডকে ডেকে দিচ্ছি। লাগবে না, আমি পারবো। ঠিক আছে, তাহলে দ্রুত শাওয়ার নাও। শাওয়ার নিয়ে বেরোতেই শশীপ্রভাকে ডাইনিং রুমে নিয়ে এলেন আয়েশা মির্জা। তারপর ওনারা তিনজন একসাথে লাঞ্চ সেরে নিলেন। লাঞ্চ শেষে ওনারা তিনজন লিভিং স্পেসে সোফায় বসে টুকটাক বউ শাশুড়ি কথা বলতে লাগলেন। চুপ করে বসে রইল শশীপ্রভা। আয়েশা মির্জা বারবার শশীপ্রভার চোখের দিকে তাকাতে লাগলেন। প্রথম দেখায় শশীপ্রভার মায়াবী মুখ আর আকর্ষণীয় ডাগর ডাগর হরিণ টানা চোখগুলো ওনার ভীষণ ভালো লেগে যায়। প্রথম দেখায় শশীপ্রভার চোখ জোড়া ওনার মায়ের মতো বলে মনে হলো। এর কিছুক্ষণ পর একটি কামরায় নিয়ে গেলেন। আলগোছে বেডের উপর বসিয়ে দিলেন। আজ থেকে তুমি এই কামরায় তুমি থাকবে। নীরব রইল শশীপ্রভা। পছন্দ হয়েছে? চারদিকে এক পলক তাকিয়ে চোখ বুলিয়ে নিল শশীপ্রভা। নীরবে মাথা নাড়ল। মৃদু হাসলেন আয়েশা মির্জা। তুমি বরং রেস্ট নাও। আমাকে এখানে কেন নিয়ে এলেন? এতদিন তুমি হসপিটালে অসুস্থ ছিলে, সুস্থ হয়েছ তাই বাসায় নিয়ে এসেছি। আমার কি হয়েছিল? তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পেয়েছ। কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। সময় হলে একদিন সব মনে পড়বে। তুমি এখন এসব চিন্তা করো না, রেস্ট নাও। শশীপ্রভাকে শুইয়ে দিলেন। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল শশীপ্রভা। ভোরের আলো সবে পড়তে শুরু করেছে ধরণীতে। আলোকিত হয়ে আসছে চারপাশ। আকাশের নীলা বাবা নীলবর্ণ ধারণ করেছে প্রকৃতি। নীরব শান্ত পরিবেশ। পাখিদের এখনো ঘুম ভাঙেনি বোধ হয়। কিচিরমিচির শব্দ তেমন একটা শোনা যাচ্ছে না। প্রাতকালে সালাত আদায় করে আরমান তার বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। অনবরত ঠোঁট দুটো নড়ছে। তসবি পাঠ করছে সে। কিছুক্ষণ পর তৈরি হয়ে জিম করবে। এখন ভোরের বিশুদ্ধ হাওয়া উপভোগ করছে। এটা তার নিত্য দিনকার অভ্যেস। আর ফজরের বাতাস ঠান্ডা, স্নিগ্ধ, আদর্শ এবং বিশুদ্ধ। তার কারণ ফজরের বাতাসে কোনো কাফির মুনাফিকদের নাকে দুর্গন্ধ মিশে না। মূলত এই জন্যই আরমান প্রাতকালে সালাত আদায়ের পর ফজরের বিশুদ্ধ বাতাসটুকু উপভোগ করতে কখনোই মিস করে না। এছাড়াও নাম্নী জ্যোতির্বিদ্যে পারদর্শী এক বিদুষী বিধর্মী বাঙালি নারী, যিনি বচন রচনার জন্য বেশ সমাদৃত, অর্থাৎ খনার বচন। আর খনার বচনে উল্লিখিত রয়েছে বোরের হাওয়া লাখ টাকার দেওয়া, অর্থাৎ লাখ টাকার ওষুধের চাইতেও বোরের হাওয়া শারীরিক, মানসিক এবং সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর তাই বোরের এই আদর্শ হাওয়া গায়ে মাখাতে কখনোই ভুল করে না আরমান। হঠাৎই চোখ পড়ল পাশের বেলকনিতে। একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে শশীপ্রভা। ভোরের শীতল হাওয়ায় কোমর চাপানো চুলগুলো স্নিগ্ধভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মলিন মুখশ্রীখানি তৈলাক্ত এবং ফোলা ফোলা।
ঘুম থেকে সবে জেগেছে বোধহয়। চোখে মুখে বিচরণ করছে অবাধ পুষ্প গোলাপ কুলির নেই শুভ্র স্নিগ্ধ সৌন্দর্য। খেয়াল করলো নিষ্পাপ একটি মুখশ্রী। আগে কখনো এভাবে লক্ষ্য করা হয়নি। শশীপ্রভাকে কি মনে করে এইদিকে একবার তাকালো শশীপ্রভা। আরমানকে খেয়াল করেছে কিনা জানা নেই, তবে আরমান খেয়াল করলেও শশীপ্রভার চোখগুলো বড় বড় মায়ায় ভরা, গোলগাল মুখশ্রী, যেন সৃষ্টিকর্তা জ্যামিতির কাটা কম্পাস দিয়ে মেয়েটির গোলাকার মুখশ্রীখানি সুনিপুণভাবে অঙ্কিত করেছেন। পূর্ণচন্দ্রের সাথেও তুলনা করা যায়। নামাজ আদায় করেছেন? বোরকে উঠে বড় বড় বয়ার্ত চোখে তাকালো শশীপ্রভা। আরমান তাকায় চোখের দিকে। শুনতে পাননি? সে মাথা নাড়ালো। নামাজ আদায় না করলে করে নিন। আর মাথায় কাপড় ছাড়া আপনাকে পের বেলকুনিতে কিংবা কখনো কারো সামনে যেন না দেখি। বয়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে তীর তীর করে কাঁপতে লাগলো মৃদু হাওয়ায় দুলতে থাকা আম্রকলির ন্যায়। প্রায় সকাল ৯টা। ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। এক টুকরো রুটি ছেড়ে মুখে পড়ল আরমান। এক পলক তাকালো শশীপ্রভার দিকে। নাম কি আপনার? বোরকে উঠে বয়ার্ত চোখে তাকালো শশীপ্রভা। কেন জানি আরমানকে দেখলে খুব পায় সে। মানুষটার চোখগুলো কেমন জানি ভ্যাম্পায়ারের মতো। কানে শুনতে পান না? চোখ বড় বড় করে তাকালো শশীপ্রভা। আমার নাম কি তা আমি জানি না। মনে নেই? না। আপনার বাবা মায়ের কথা মনে আছে? আমার কিছুই মনে নেই। দিদিভাই? ওনার যে স্মৃতিনাশ হয়েছে এখন কি হবে সেটাই ভাবছি। ওনার পরিবারের লোকজন নিশ্চয়ই ওনাকে খুঁজছেন। তা তো খুঁজবেই। ওনার পরিবারের কাছে ওনাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় বলুন তো? স্মৃতিশক্তি না ফেরা পর্যন্ত থাকুক না আমাদের কাছে। আমাদের বাসায় ওনাকে রাখাটা কি ঠিক হচ্ছে? আমরা তো কোনোভাবেই ওর পরিবারের খোঁজ পাচ্ছি না। এখন কি করার? আজ পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। যা ভালো মনে করো। আমার মনে হচ্ছে এটা ঠিক হবে না। কেন আম্মিজান? যেহেতু ওর ফুল মেমোরিজ হয়েছে, সেহেতু ওকে পরিচিত অপরিচিত কাউকেই চিনতে পারবে না। যেখানে সে তার নাম এবং বাবা মাকেও মনে করতে পারছে না, আমার মনে হচ্ছে আমাদের আরও সময় নেওয়া উচিত। চিন্তা করো না মারিয়াম, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরও যদি কোনো দুষ্কৃতিকারী এসে চান্স নিতে চায়, আল্লাহ ভরসা। আর বললেই আমরা কারো হাতে তুলে দিব নাকি মেয়েটাকে? যা ভালো মনে হয় করুন। নাক মুখ ডুবিয়ে অফিসে কাজ করছে আরমান। সকাল থেকে একগাদা ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে ক্লান্ত সে। লাঞ্চটাও ঠিকমতো করতে পারেনি। খানিক পূর্বে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিংয়ের মাঝে মাঝে সময়ে হঠাৎই ২৫-২৬ বছর বয়সী এক তরুণী অফিসে এসে আরমানের সাথে দেখা করতে চাইল। পিএ রিয়াদ ওয়েটিং রুমে থাকায় অপেক্ষা করতে বলল। মিটিং শেষে আরমানের সাথে দেখা করলো মেয়েটি। হাতে কিছু ফাইল এবং ডকুমেন্টস তুলে দিয়ে আরমানকে কিছু একটার ব্যাপারে বলল। তা শুনতে মেজাজ বিগড়ে যায় আরমানের। দ্রুত বসা থেকে উঠে পা বাড়ালো বাহিরে। তখন প্রায় বিকেলবেলা। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আয়েশা মির্জা, মারিয়াম, ইউজিএল এর এবং শশীপ্রভা সহ ওনারা তিনজন মির্জা মহলের বাগানের বেতে চেয়ারে পেতে বসেছেন এবং কফি পান করতে করতে টুকটাক সাংসারিক আলাপ আলোচনাও করছেন। সবটা সময় নীরব রইল শশীপ্রভা। সকালবেলা নিউজ পেপারে শশীপ্রভার সন্ধান পেতেই মির্জা মহলে পদার্পণ ঘটল আরাদের। ওনাদেরকে দেখতেই এগিয়ে এলেন। সালাম দিতেই চমকে উঠল তিনজনে। হিজাব দিয়ে মুখ ডেকে ফেললেন মারিয়াম ইউজিএল। নাকের ডগা চশমা তুলে আরাদের দিকে তাকিয়ে সালামের জবাব দিলেন আয়েশা মির্জা। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি শেহজাদ আনবির আরাদ খান এবং শশীপ্রভার হাজব্যান্ড। আয়েশা মির্জা চমকে গেলেন। শশীপ্রভাকে? শশীপ্রভার দিকে ইশারা করলো আরাদ। ও, তা আজ হঠাৎ এতদিন পর? আসলে ওকে অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি। বুঝতে পারলাম। বসো, কফি পান করো। ধন্যবাদ, প্রয়োজন নেই। আমি শশীপ্রভাকে নিয়ে চলে যেতে চাই। নিয়ে যাবে, এত তাড়াহুড়োর কি আছে? ভীষণ খুশি হলো আরাদ। আরাদকে লক্ষ্য করলেন আয়েশা মির্জা। সিনেমার হিরোদের মতো লম্বা চড়া সুদর্শন এবং দেখতে অপূর্ব। শশীপ্রভার হাত স্পর্শ করে চোখের দিকে তাকালো আরাদ। নিচু স্বরে বলল, বাসায় চলো শশীপ্রভা, তোমার সাথে অনেক কথা আছে। আপনি কে? আমি কেন আপনার সাথে যাব? আরাদ চমকালো। শশীপ্রভার মুখ থেকে এমন কথা শুনবে আশা করেনি। তুমি আমাকে চেনো না শশীপ্রভা? না। কেন? আমি কিভাবে বলবো? ওই বিষয়টি নিয়ে তুমি এখনো আমার উপর অভিমান করে আছো, তাই না? কোন বিষয়? তুমি খুব ভালো করে জানো, কিন্তু তাই বলে আমাকে চিনবে না, এটা কেমন কথা? যেতে না চাইলে ওকে জোর করো না। জোর করছি না, বাট ওকে তো যেতে হবে। আচমকাই চোখ পড়ল শশীপ্রভার মাথার পিছনের দিকটায়। সেখানে প্রায় বেশ কিছু অংশ জুড়ে চুলগুলো কেটে ফেলা এবং ক্ষত। আরাদের কেমন যেন লাগলো। মাথা ব্যথা পেলে কীভাবেও রোড অ্যাক্সিডেন্ট করেছে। নিশ্চয়ই মেমোরি লস হয়েছে, তাই না?
ওই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আরাত ধরে ফেলল মুহূর্তেই। চমকালেন না আয়েশা মির্জা? হ্যাঁ, এই জন্যই আমাকে চিনতে পারছে না, তাই প্রথম থেকে ওর আচার আচরণও কেমন অদ্ভুত লাগছিল। সে যাই হোক, বাসায় চলো শশীপ্রভা। আমি কোথাও যাব না। যেতে চাইছে না যেহেতু থাক না হয়। ও সুস্থ হোক। ওকে খুঁজতে খুঁজতে আমি কেমন পাগল হয়ে গিয়েছিলাম তা আপনি জানেন না। বুঝতে পারলাম ওর বাবা মাকে নিয়ে আসো বরং। ওনারা নেই, ইন্তেকাল করেছেন। ওর আর কোনো গার্ডিয়ান নেই? বর্তমানে আমি ওর গার্ডিয়ান। তুমি খুব ভালো করে জানো তুমি শশীপ্রভার কী হও। ভণ্ডামি করুন আমার সাথে। আচমকা সুর বদলে ফেললেন আয়েশা মির্জা। অবাক সাথে রাগান্বিত হলো আরাত। এমনটা কেন মনে হলো আপনার? সত্যিটা তুমি খুব ভালো করেই জানো। আরাত বরকালো। মহলের সামনে গাড়ি থামাতে ডোর খুলে দিল রিয়াদ। বের হলো আরমান। এগিয়ে এলো এই দিকটায়। অবেলায় আরমানকে মহলে ফিরতে দেখে চমকে গেলেন ওনারা দুজনেই। পুত্রর কাছে এগিয়ে গেলেন মারাইয়াম। হোয়াট হ্যাপেন্ড? নাথিং, আই এম ওকে। মা ছেলে দুজনকে একসঙ্গে দেখতে অবাক হয়ে যায় আরাত। এতক্ষণ মারিয়ামকে লক্ষ্য করেনি, কারণ সম্পূর্ণ মুখ ডেকে বসে রয়েছিলেন তিনি। এগিয়ে এসে আরাতের মুখোমুখি দাঁড়ালো আরমান। হোয়াট হ্যাপেন্ড হেয়ার? নাথিং হ্যাপেন্ড। আই কেম টু টেক মাই ওয়াইফ। দৃষ্টি পড়ল শশীপ্রভার হাত ধরে রেখেছে আরাত। লেট গো অফ আর হ্যান্ড। ইউ হ্যাভ টু রাইট টু হোল্ড হার হ্যান্ড। সো আই ডোন্ট লাইক দিস। শি ইজ মাই ওয়াইফ। সো ওর হাত ধরা রাইট আমার আছে? নো, ইউ হ্যাভ নো রাইট, শক্ত গলায় বলল আরমান। রেগে গেল আরাত। কাউকে এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই আমি। বাই দ্য ওয়ে, আমি যতদূর জানি আপনি নিশ্চয়ই আপনার 10 বছর পূর্বের অতীত ভুলেননি। কি বলতে চাইছেন? ওনার হাত ছাড়ুন। দূরত্ব এবং ভদ্রতা বজায় রেখে কথা বলুন। অভদ্রতামির কি দেখলেন? বিনা অনুমতিতে একজন নারীকে স্পর্শ করার ভদ্রতার মধ্যে পড়ে না। সো লেট গো অফ হিজ হ্যান্ড এগেন। আমি আমার ওয়াইফের হাত ধরেছি, এতে কারো প্রবলেম হওয়ার তো কথা না। হু ইজ ইউর ওয়াইফ? ইয়া, শি ইজ মাই ওয়াইফ। নো, ইউ হ্যাভ নো রাইট। অ্যাট লাস্ট ইউ ডোন্ট অ্যাক্ট ইন ফ্রন্ট অফ মি। আই নো ইউর অল ট্রুথ। গাবড়ে গেল আরাত। তার মানে সব জেনেই এসেছে? হোয়াট হ্যাপেন টু দ্যাট? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। তুমি কি পরোয়া করো আর না করো তা দেখার বিষয় আমার নয়। বাট ইউ আর নট হার হাজব্যান্ড। ইউর ডিভোর্স ওয়াজ কনফার্ম 10 years অ্যাগো। সো ওনার সাথে তোমার কোনো রিলেশন থাকতে পারে না। ইউ ক্যান গো নাও। আর দমল না। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? আবার শরীয়ত মোতাবেক বিয়ে করে নিব আমরা। কিভাবে শরীয়ত সম্মত হালাল বিয়ে করতে হয় তার সঠিক ফতোয়া জেনে এসো। এখন যেতে পারো। সোয়াল শক্ত করলো আরাত। শরৎকাল হওয়ায় কিছুক্ষণ পরপর হিমেল বাতাস বইছে। শশীপ্রভার লম্বা লম্বা চুলগুলো বাতাসে দুলছে। আচমকায় আরাদের চোখ পড়ল শশীপ্রভার চুলের দিকে। তর্কাতর্কি বাদ দিয়ে মহাবিষ্টে নয়নে তাকিয়ে রইল। বাতাসের ঝাপটায় মুখের সামনে পড়ে থাকা বেবি হেয়ারগুলো স্নিগ্ধতা ছড়িয়ে চোখে মুখে উড়ে এসে পড়েছে। দৃশ্যটা দেখতে মনোমুগ্ধকরই লাগছে। কিছু বলতে নিবে আরমান, তা কিন্তু আরাদের দৃষ্টি লক্ষ্য করতে দেখল সে শশীপ্রভাকে দেখছে। প্রচুর রাগ হলো দুজনের উপর। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করল। আজের একটা বিহিত করবে বলেই ফোন করলো। তার আগে বিরক্তিকর মানুষটাকে সে কিছু কড়া জবাব দিবে। কিছু বলতে নিলে তার পূর্বের আয়েশা মির্জাকে চেঁচিয়ে উঠলেন। ছেলেটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু এতে দেখছি কেঁচো খুঁড়তে সাপ। ঘোর ভাঙে আরাদের। একদম আজে বাজে কথা বলবেন না। ফাজলামো পেয়েছ? আপনাদের সাথে কথা বাড়ানোর ইচ্ছে আমার নেই। আমি শশীপ্রভাকে নিয়ে যাচ্ছি। একদমই না, আমি ওকে নিয়ে যাবই। জিদ ধরল আরাত। এই ছেলে, সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট আমি নয়, আপনারা করছেন। আচমকাই শশীপ্রভার বাহু চেপে ধরল আরাত। চলো আমার সাথে। সামনে দাঁড়ালো আরমান। ওনার হাত ছাড়ো, আমাদেরকে যেতে দিন। সিকিউরিটি গার্ডদের ডেকে জড়ো করলেন আয়েশা মির্জা। এই ছেলেটাকে এক্ষুনি মহল থেকে বের করে দাও। আরাতকে বের করে দিল গার্ডরা। আচমকায় শশীপ্রভার হাত চেপে ধরল আরমান। এক্ষুনি স্যালুনে যাবেন, চলুন। স্যালুনে কেন? ওনার চুলগুলো ছাঁটাই করে প্রিন্সেস ডায়নার মতো গাঢ় অবধি করে দিব। চুলে আবার কি করেছে? একটা পরপুরুষের সামনে চুল ছেড়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুই দেখেননি আপনি? ওনাকে সকালবেলায় বলেছিলাম সবসময় মাথায় কাপড় দিয়ে ঢাকতে। আমরা কি জানতাম না কি ওই ছেলে আসবে? দাদিমার কথা শোনার অপেক্ষা না করে হাত ধরে টেনে নিয়ে যেতেই চেঁচিয়ে উঠল শশীপ্রভা। হাত ছাড়ুন, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি একটা বাম্পায়ার। হঠাৎ সুরভি এসে সামনে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। কপাল কুঁচকালেন আয়েশা মির্জা। তুমি কে? আমি শশীপ্রভার বেস্ট ফ্রেন্ড। শোনো মেয়ে, তুমি যেই হও না কেন, আমি শশীপ্রভাকে কোথাও যেতে দিচ্ছি না। একটু আগে একটা অঘটন হতেও বেঁচে গেলাম। বর্তমানে শশীপ্রভার গার্ডিয়ান আমি। ওর বাবা মা কোথায়? ওনারা ইন্তেকাল করেছেন। আরাত ছেলেটা কে বলো তো?
শশীপ্রভার এক্স হাজব্যান্ড। ডিভোর্স হলো কেন? সে এক বিরাট কাহিনী। কি হয়েছিল? আজ থেকে 10 বছর পূর্বে পারিবারিকভাবে আরাদের সাথে শশীপ্রভার বিয়ে হয়। তখন শশীপ্রভা এসএসসি পরীক্ষা দিয়েছিল। বিয়ের পর শশীপ্রভা জানতে পারে আরাদ মাদকাসক্ত, সারাদিন বারে পড়ে থাকে। আরাদের জন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের পূর্বে, যেটা শশীপ্রভা জানতো না। বিয়ের 4 মাস পর শশীপ্রভাকে ডিভোর্স দিয়ে আরাদ ওই মেয়েটাকে বিয়ে করে সুইজারল্যান্ডে চলে যায়। কিন্তু ডিভোর্সের ব্যাপারটা আমাদের পরিবার শশীপ্রভার কাছে লুকিয়ে রাখে। তার কারণ আরাদের বড় বাবা শখ করে একমাত্র ছেলের পুত্রবধূ করে নিয়েছিলেন শশীপ্রভাকে। তার মূল্য তো ছেলে দিতে পারেনি, তাই তিনি ডিভোর্সের ব্যাপারটা লুকিয়ে রাখেন। বিয়ে 2 বছর পর শশীপ্রভার বাবা ইন্তেকাল করেন। এরপর বিয়ের 7 বছর পর আসমকা একদিন শশীপ্রভা জানতে পারে ডিভোর্সের ব্যাপারটা। মানসিকভাবে খুব ভেঙে পড়ল সে। মেয়ের ডিভোর্সের খবর শুনতেই শশীপ্রভার মাও হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। ভাই ভাবির সংসারে শশীপ্রভার জায়গা হয়, কিন্তু ওর ভাবি ছিল একটু অন্যরকম। শশীপ্রভা থাকাটা পছন্দ করছিল না। ভাইয়ের কাছ থেকে কোনো সাহায্য, সহযোগিতা কিংবা সহানুভূতি সে পায়নি। টিউশনি করিয়ে নিজের পড়াশোনা চালিয়ে নিত। টিউশনির খাতিরে তাদের এক প্রতিবেশী মহিলার সাথে সখ্যতা গড়ে ওঠে। সে মহিলার ভাই বোনের বাসায় বেড়াতে এসে শশীপ্রভাকে দেখে পছন্দ করে। এরপর বিরক্ত করতে শুরু করে। শশীপ্রভা ওই মহিলাকে জানায় তার ভাইয়ের সম্পর্কে, কিন্তু মহিলা তার ভাইকে কিছুই বলেনি। একদিন শশীপ্রভা ছেলেটাকে জানিয়ে দেয় সে ডিভোর্সি। সে সব শুনে ছেলে বলল তার কোনো সমস্যা নেই। এরপর একদিন প্রপোজ করে। শশীপ্রভা বলে দেয় সে রিলেশনে জড়াতে আগ্রহী নয়। যদি তাকে ভালোবাসে তাহলে যেন তাদের পরিবার নিয়ে তার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সব কিছু শুনে ছেলের বোন বেঁকে বসলো। ডিভোর্সি মেয়েদের নামে আজে বাজে কথাবার্তা বলতে শুরু করিল। ছেলেটা ওকে জানায় তার বোন এ বিয়েতে রাজি নয়। ওই বোন রাজি হলে তার পরিবারের সবাই রাজি হবে। পরেই শশীপ্রভা বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে দেয় মহিলাকে। রেগে মেগে মহিলা শশীপ্রভার ভাইয়ের কাছে নালিশ করে। সেদিনই শশীপ্রভাকে অনেক বকাবকি করে এবং বাসা থেকেও বের করে দেয় ওর ভাবি। আমাকে ফোন করেও সবটা জানাই। পরে আমার কাছে চলে আসতে বলি, তারপরও বাসে ওঠে। এ পর্যন্ত ওর খোঁজ জানতে পারলেও পরে আর কোনো খোঁজ খবর আমি পাইনি। অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলাম। আজ সকালে হঠাৎই নিউজ পেপার থেকে ওর খবর জানতে পারি। একটু আগে আপনার নাতির কাছে শশীপ্রভার বিষয়ে A to Z সব কিছু খুলে বলি। আরাদের ব্যাপারটাও। সব শুনতে শশীপ্রভার উপর ভীষণ মায়া হলো আয়েশা মির্জার। একটা দীর্ঘশ্বাস ফেললেন। সব তো শুনলাম, কিন্তু আমার এখন আরও ভয় হচ্ছে। শশীপ্রভা তোমার কাছে সেফ নয়। এছাড়াও অসুস্থ, ট্রিটমেন্ট চলছে এখনও। ওই ছেলেটা তোমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যেতে পারে। তখন তুমি কি করবা? অবশ্য ভুল বলেননি। এই 3 মাসে আরাদ আর ওর গ্যাংরা আমাকে প্রচুর ব্ল্যাকমেল করেছে। অনেক ভয় দেখিয়েছে, কিন্তু আমি নিজেও তো জানতাম না শশীপ্রভার খবর। তুমি বরং মাঝে মধ্যে এসে ওকে দেখে যেও। সুরভি সায় দিল। শশীপ্রভাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো, কিন্তু সুরভিকে চিনতে পারল না শশীপ্রভা। রাত প্রায় 10:30 ঘড়ির কাটায়। তখন যে বেরিয়ে গেল এখনো মহলে ফিরেনি আরমান। এত রাত করে বাসার বাহিরে কখনো সে থাকে না। ছেলেকে বার কয়েক ফোন করলে মারিয়াম, কিন্তু পিক করল না। চিন্তিত হয়ে পড়লেন। চোখ দুচোখ বুঝে পুত্রের জন্য অপেক্ষা করতে লাগলেন। মারিয়াম তুরস্কর বংশোদ্ভূত। তিনি তুরস্ক কন্যা। আরমান ওনার একমাত্র সন্তান। আর আরমানের দেহে 2 দেশের রক্তের সংমিশ্রণ। চেহারার আদল সম্পন্ন মায়ের মতোই সেম কার্বন কপি। বাঙালি নয়, সবটাই তুরস্কদের সৌন্দর্যের ছাপ পড়ে তার চেহারায় এবং দেহের গড়নের উপর। বিশেষ করে তুরস্কর নারী পুরুষের চোখের মণি কালো, সবুজ এবং নীল রঙের হয়। আরমান বাংলাদেশি বংশোদ্ভূত, জন্মদাতা পিতার মতো হয়নি, অবিকল মায়ের মতো। এবং চোখের মণি দুটোও পেয়েছে মায়ের। দুজনের চোখের মণি দুটো মার্বেল পাথরের ন্যায় কটকটে সবুজ রঙের। মণি নয়, যেন শ্যাওলা মিশ্রিত পানি ভরে রেখেছে স্বচ্ছ কাচের মতো দেখতে এই সবুজ জাব চোখ জোড়ার ভিতরে। বেশ কিছুক্ষণ পর মহলে ফিরল আরমান। উদ্গ্রীব হলেন মারিয়াম। যাকে দেখতেই সালাম দিল আরমান। সালামের জবাবে তিনি দিলেন, এত রাত অবধি কোথায় ছিলে? কাজ ছিল। সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আরমান। কথা বলতে ইচ্ছে করছে না তার। সেদিকে তাকিয়ে রইলেন মারিয়াম। নিজের কামরায় প্রবেশ করতে নিতে হঠাৎই চোখ পড়ল শশীপ্রভার কামরার লাইট জ্বলছে। আনমনে এগিয়ে গেল। দেখল ডোর খোলা। ওকে দিতেই দেখল ঘুমাচ্ছে। সংকোচ ছাড়াই ভিতরে ঢুকলো। কপালে হাত রেখে উষ্ণতা চেক করলো। সবই ঠিক আছে, কিন্তু গালে শুকনো কান্নার ছাপ স্পষ্ট। শুনছেন? দরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল শশীপ্রভা। আরমানকে দেখতেই ঘাবড়ে গেল।
মানুষটিকে অদ্ভুত রঙের চোখজোড়া দেখলে সে ভয় পায়। রিল্যাক্স, অস্থির হওয়ার কিছু হয়নি। ভয়ে কাঁপতে লাগলো শশীপ্রভা। আপনি আমাকে ভয় পান? নীরবে মাথা দোলালো। কিন্তু কেন? মৌন রইল শশীপ্রভা। কেঁদেছিলেন? মাথা নাড়ালো। কেন? এবারও মৌন রইল। আপনার নামটা যেন কি? নিজের নামটা মনে করার চেষ্টা করলো শশীপ্রভা। ওই লোকটা তখন বলেছিল, আমার মনে পড়ছে না। গুমু গুমু ভাঙা স্বরে বলল শশীপ্রভা। ভীষণ মিষ্টি শোনালো তা, আর মায়াবী শোনালো লাগলো শশীপ্রভাকে। আপনার নামটা খুবই কঠিন, আমার মুখ দিয়ে এটা বের হবে না। কেন? শুনতে ভালো দেখাবে না। তাহলে আমার নাম কি? শশীপ্রভার গুমু গুমু ফোলা মুখশ্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে লড়ল আরমান। বেলাডোনা। এটা কেমন নাম? আমার মতো খুব সুন্দর একটি নাম। পছন্দ হয়েছে আপনার? নামটা জানি কেমন। পছন্দ হয়নি? না। কেন? আপনি রেখেছেন তাই। পছন্দ না হলেও এটা আপনার নাম। আজ থেকে বেলাডোনা বলে ডাকবো। এটা বিশ্রী একটা নাম। নাক মুখ কুঁচকে ফেলল শশীপ্রভা। কিন্তু আপনি তো সুন্দরী। আমি সুন্দর না? সুন্দরী। সুন্দরী হলে এমন নাম রাখতে হয়? না, তা জানি না। তবে আমার কেন জানি মনে হচ্ছিল এই নামটা আপনার জন্য বেস্ট অ্যান্ড পারফেক্ট। আর বেলাডোনা অর্থ সুন্দরী নারী, যাকে ইতালিয়ান ভাষায় বলে বেলাডোনা। ইতালিয়ানরা সুন্দরী নারীকে বেলাডোনা বলেই সম্বোধন করে। কিন্তু আমি তো ইতালিয়ান সুন্দরী নারী নই। তাতে কি? আপনি বাঙালি সুন্দরী নারী। আসমকে শশীপ্রভার মাথায় হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিল আরমান। সবসময় হাসি খুশি থাকবেন বেলাডোনা। হাসলে মেয়েদের সুন্দরী লাগে। আসমকা বোকার মতো প্রশ্ন করে উঠল শশীপ্রভা। আচ্ছা, আপনি এত লম্বা কেন? কত লম্বা? ব্রু কুচকায় আরমান। জিরাফের মতো। আপনার দিকে তাকাতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আপনি তো আর একটু ছোট হতে পারতেন, তাই না? কিন্তু কেন হননি? আরমান বুঝতে পারলো শশীপ্রভার মেমোরি টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে। নয়তো এভাবে বোকার মতো কেউ প্রশ্ন করতে পারতো না। মজা করতে মন চাইলো আরমানের। আপনি তা দেখতে আমার থেকেও খুবই ছোট, তাই আমাকে জিরাফের মতো লম্বা মনে হয় আপনার। আমি মোটেও ছোট না। আপনি একটু বেশি লম্বা হয়ে গিয়েছেন, তাই আমাকে ছোট বলে মনে হচ্ছে। মৃদু হাসলো আরমান। ভয় কেটে গিয়েছে কিছুটা। খাওয়া দাওয়া করে একেবারেই ঘুমাবেন। রাগ জাগতে যেন না দেখি। রুম থেকে বেরোতে নিতে আকস্মিক মুখোমুখি হলো মায়ের। চমকে উঠল আরমান। ওনার চোখ মুখ শক্ত। মাকে আকস্মিক দেখালেও স্বাভাবিক রইল আরমান। হোয়াট হ্যাপেন্ড আম্মিজান? তোমায় ফোন করেছিল লিয়ানা। পিক করনি কেন? ক্যামেরায় পা বাড়ালো আরমান। মুড নেই। এখন মুড অন হলো তবে? হতে পারে আম্মিজান, কারণ মানুষ পরিবর্তনশীল। লিয়ানা তোমার পিয়ন্সে, তুমি সেটা ভুলে গিয়েছ? অমন মেয়েকে কখনো ভোলা যায় আম্মিজান? তাহলে এত ঘনিষ্ঠতা কিসের এই মেয়েটির সাথে? ঘনিষ্ঠতার কি দেখলেন? মায়ের দিকে তাকায় আরমান। এতক্ষণ কি কি করেছ ভুলে গিয়েছ? কি করলাম? আমি সব কিছু দেখেছি। ভালো করেছেন। আমি আবার লুকিয়ে চুকিয়ে কিছু করতে পছন্দ করি না। মেয়েটিকে আজ পাঠিয়ে দিলে না কেন? দিলে কি করতেন? তোমরা খুব বেশি বাড়াবাড়ি করছো দাদি নাতি। কেমন বাড়াবাড়ি? একটা ডিভোর্সি, পরিবারহীন, মেমোরি লস মেয়েকে তোমরা অতিরিক্ত আদিক্ষেতা দেখাচ্ছ না? অবজ্ঞা নিয়ে এমন করে কথা বলায় অবাক হয়ে মায়ের দিকে তাকালো আরমান। কেন যেন মাকে চিনতে পারল না সে। অদ্ভুত অপরিচিত লাগলো। যে মা সারা জীবন তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন, ভালো মন্দের পার্থক্য নির্ণয় করতে শিখিয়েছেন, আর আজ সেই মায়ের আচরণ কিনা অদ্ভুত ঠেকছে। আম্মিজান, আপনার হঠাৎ করে কি হলো বলুন তো? কিছুই হয়নি। মায়ের পানে বিস্ময়ত চাহনি নিক্ষেপ করে রইল আরমান। মেয়েটির পরিবারকে খুঁজে দ্রুত বিদায় করে দাও। আর লিয়ানার সাথে তোমার বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করব শীঘ্রই। আমি যদি আপনার পছন্দের মেয়েকে বিয়ে না করি তাহলে? মত পরিবর্তন করছো কেন তা হঠাৎ? আমার মত আর কবেই ছিল। আমার মনে হচ্ছে তুমি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছ। অসুবিধে কি? অসুবিধে কি মানে? লিয়ানাকে চুজ করেছি তোমার জন্য। আমি এই ভেবে অবাক হই যে আমার আম্মিজানের রুচির দুর্ভিক্ষ চলছে। হোয়াট? আপনার রুচির নিকৃষ্ট। শাট আপ। একদম বাজে কথা বলবা না। বাজে বলছি না, তবে এইটুকু বলতে চাই, 2 দিনের অনির্দিষ্টকালের জীবনের চরিত্র ঠিক রাখার জন্য এমন একজনকে আমার জীবন সঙ্গিনী করতে চাই, যাকে নিয়ে আমি দুচোখ বুজে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমি তো বাধা দেইনি। আপনার জীবনসঙ্গী হিসাবে আপনি যার সাথে আমার বিয়ে ঠিক করেছেন, তার নিত্য নতুন পরপুরুষের সান্নিধ্যের প্রয়োজন হয়। না হলে সে অসংখ্য অগণিত পুরুষের সান্নিধ্য পেয়েছে এ অবধি। আপনি বলুন তো, যেখানে আমি কখনো কোনো নারীর দিকে সম্মানের দৃষ্টি ব্যতীত তাকাই না, সেখানে 12 নম্বর টাইপের মেয়ের সাথে কিভাবে আমার নিষ্কলুষ আতর লোবান খুশবুর ন্যায় পুত পবিত্র জীবনের সাথে তাকে জড়াই আর জান্নাতে যাওয়ার আশা করি? এটা কি অন্যায় হয়ে যায় না আমার সাথে?
এটা কি অপরাধময়? একজন মা হয়ে এমন একটা মেয়েকে নিজের ছেলের জীবনের সাথে জড়িয়ে দিতে আপনার কি সত্যি রুহু কাঁপে না আম্মিজান? চুপ করে রইলেন মারিয়াম। ছেলের কথাগুলো মিথ্যে নয়। এছাড়াও লিয়ানার চরিত্র খারাপ, কিন্তু তিনি চাপের মধ্যে রয়েছেন। না পারতে ছেলের পুত্রবধূ করতে চান লিয়ানাকে। তুমি তো খুব ভালো করেই জানো আমেরিকার কালচার এমনই। আর লিয়ানাকে বিয়ে করে তুমি ফরেজগার বানানোর চেষ্টা করো, এতে তুমি অনেক নেক কামাই করতে পারবা। এমন নেকের আমার প্রয়োজন নাই। আর লিয়ানা জীবনীও শোধরাবার নয়, বরং আমার লাইফটাকেই নষ্ট করে ফেলবেও। অত্যন্ত বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। জীবনটা আমার, আমাকেই আমার ভালো মন্দ সিদ্ধান্ত নিতে দিন এবার। বড় হয়ে গিয়েছ, প্রয়োজনে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়েটাকে নিজের লাইফে স্থান দিব, কিন্তু কোনো প্রি মিক্সিং লাইফস্টাইল মেনটেন করা মেয়েকে না। লিয়ানাকে বিয়ে করতে পারবো না আমি, আর এটাই আমার শেষ কথা। ওর মা বারবার আমার হাত ধরছে তোমার জন্য। নিষেধ করুন। আপত্তি করছো কেন? আন্ডারস্ট্যান্ডিং না হলে ডিভোর্স দিয়ে দিও। ডিভোর্স শব্দটা আপনার কাছে খুবই ইজি। জীবনটাকে আপনার ছেলে খেলা মনে হয়। আমার জীবনের কোনো মূল্যই নেই আপনার কাছে। আমি সেটা তোমায় কখন বললাম? শুনুন, আমার এমন কাউকে প্রয়োজন যে বিচ্ছেদ বুঝবে না, বিচ্ছেদের নামটা শুনলেও ভয় পাবে। মেমোরি লস মেয়েটিকে মনে ধরেছে তোমার বোধ হয়? ওনার কথা এখানে কেন এলো? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটিকে তুমি ভালোবেসে ফেলেছ। ভালোবাসা কি অন্যায়? তাই বলে ডিভোর্সি একটা মেয়েকে? মায়ের হাত ধরে সোফায় বসালো আরমান, হাতের উপর হাত রাখলো। আমি জান, আপনি বললেন তিনি ডিভোর্সি, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ তার বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত ডিভোর্সি কিংবা বিধবা মেয়েরাই উত্তম বেশি। তার কারণ একটা ডিভোর্সি কিংবা বিধবা মেয়ে জানে সংসার ভাঙার যন্ত্রণা কি, সেটা একটা অবিবাহিত মেয়ে জানে না। আর যদি বলি ভার্জিনিটির কথা, তাহলে বর্তমানে 60 থেকে 70% অবিবাহিত মেয়েরাই বিয়ের আগেই প্রেমের সম্পর্কে জড়িয়ে তাদের ভার্জিনিটি নষ্ট করে ফেলে। আমার মতে তাদের থেকে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট। কারণ একটা বিবাহিত মেয়ে শুধু তার স্বামীর সাথে যা করার করে, আর সেটা হালাল বৈধ। কিন্তু অনেক অবিবাহিত মেয়ে বিয়ের আগেই একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে থাকে, হয়তো ইচ্ছে করেই, আর নয়তো কারো পাদে পড়ে। হয়তো অনেকেই বাজে মন্তব্য করবে, কিন্তু আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন। একটা ডিভোর্সি মেয়ে কখনোই চাইবে না তার দ্বিতীয় সংসার ভাঙার জন্য, কিন্তু একটা অবিবাহিত মেয়ে বিয়ে হলে স্বামীর সাথে একটু অমিল হলেই সে ডিভোর্স নিতে চাইবে। আরেকটা কথা কি জানেন, আপনার পছন্দের করা পাত্রীর চোখে আমি আমার জন্য মোহ, প্রেম, ভালোবাসা এবং মুগ্ধতা দেখেছি, আবার কামুকতাও দেখেছি, কিন্তু তার চোখে আমি আমার জন্য কোনো সম্মান, শ্রদ্ধা দেখিনি। তাহলে আপনিই বলুন, আমার জীবনের সাথে আমি কিভাবে তাকে জড়াই? নিশ্চিত বিচ্ছেদ জেনেও তাকে কিভাবে জড়ানোর আশা করতে পারি? তার সাথে আমার কখনোই যায় না আম্মি জান। আই এম সো সরি। যে মেয়ের চোখে আমি আমার জন্য ভালোবাসা নয় বরং সম্মান দেখব, তাকে আমার জীবন সঙ্গিনী করবো আম্মি জান। এবার সে যদি বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো 6 বছর বয়সী কোনো শিশু, কিশোরী, কুমারী, ডিভোর্সি বিধবা কিংবা 2-4 বাচ্চার মাও হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। ইসলামে ডিভোর্সি এবং বিধবা মহিলাকে বিয়ে করা সুন্নত। শুনুন আম্মিজান, সুন্দরী মডার্ন মেয়ে দিয়ে সুন্দর প্রেম হয়, সুন্দর কাপল পিক তুলে ডিপিতে দেওয়া যায়, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া যায়, আলাদা একটা অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু সংসারটা হয় না। সংসার হলো বড় ময়দান। এখানে ইনস্টা, নেটফ্লিক্স, উইকেন্ড এগুলো কাজে আসবে না। কাজে আসবে সাংসারিক জ্ঞান, পরিশ্রমী, মেধাবী ও বাস্তববাদী মেয়ে। সুতরাং এই জটিল জগতে সাধারণ মেয়েগুলোই অসাধারণ। আমি জান, আমার জীবনসঙ্গী হিসাবে খুব সাধারণ কাউকে চাই, একদমই সাধারণ। এইসব কথা বলে এখন তুমি আমাকে ওইভাবে ধোকা দেওয়ার চেষ্টা করছো, তাই না? যেভাবে একজন শিকারী শিকারকে খাবার দিয়ে ধোকা দেয়। এখানে খোকা শব্দটির কথা কেন বলা হয়েছে? আমি জান, আমি তো কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করিনি। অনেক বলেছ আর না। লিয়ানাকে তুমি বিয়ে করছো, এটাই ফাইনাল। আমি জান, মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। অতএব বিচার বিবেচনা করে আপনি আমার মা হিসাবে আমি আমার মূল্যবান মতামত জানিয়েছি, এর অন্যথা কখনোই হবে না। রাত প্রায় 1:30। আকাশ ভেঙে জুন বৃষ্টি শুরু হয়েছে। বাহিরে তুমুল বর্ষণের শোষ শব্দ জানান দিচ্ছে মাঝরাতেও বাতাসের গতিবেগ কত বেশি প্রখর। তুমুল জড় বাতাসের গতিবেগ প্রকট হলো। বেশ কয়েকবার ডোরের এলোমেলো শব্দ হতে ঘুম ভেঙে গেল শশীপ্রভার। নিঃশব্দে ঘুম থেকে উঠে ডোর আটকে দিতে গেলে দেখল মুষলধারে বৃষ্টি হচ্ছে। দৃষ্টি গেল পাশের বেলকুনিতে থাকা বৃহৎ বুনো গোলাপ ঝাড়টার উপর। বিশ্রীসিক্ত
হয়ে অজস্র ফুলের ভারে বনু গোলাপের জারটি এদিকটায় নড়ে পড়েছে। আবারও দৃষ্টি পড়ল তার বেলকনিতে থাকা কাঠগোলাপ গাছগুলোর দিকে। কাঠগোলাপগুলোকেও দেখে যেন মনে হচ্ছে স্বস্তিতে বৃষ্টির ঘ্রাণ নিচ্ছে। বেলি গাছগুলোর দিকেও একবার তাকায় শশীপ্রভা। হঠাৎই দেখে শশীপ্রভার সুপ্ত ইচ্ছেগুলো হুড়মুড় করে জেগে উঠল। হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়ায় মন দিল। তুমুল ঝড়ো হাওয়ায় সশব্দে কাঁচা গমে ব্যাঘাত ঘটল আরমানের। চোখ জোড়া উন্মুক্ত করতে দেখল রুমের পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। মাথাটা তুলতে নিয়েও পারছে না, প্রচণ্ড ভার হয়ে আছে। আজ সপ্তাহখানেক ধরে ঠিকমতো ঘুম হয় না তার। প্রায় ঘণ্টাখানেক পূর্বে ল্যাপটপে কাজ সেরে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই চোখ জোড়া মুদে এসেছিল। এখন আবারও জড়ো বাতাসে শুশু শব্দে কাঁচা ঘুমটাও ভেঙে যায়। গুমু গুমু চোখে উঠে বসে হামি দিল। মনে পড়ল মায়ের কথা। ছেলের উপর অভিমান করে এর পরের দিন আমেরিকায় ফিরে যান তিনি। যদিও এই অভিমানের কথা ওনারা দুজন ছাড়া আর কেউই জানে না। সেদিন মাকে সবকিছু ওইভাবে বলে দেওয়ার পর আরমান ভাবল, তখন রাগের মাথায় শান্ত থেকে মাকে এসব বলা কথা আদৌ কি ভালো হয়েছে? পরে ভাবল যা হয়েছে ভালোই হয়েছে। তবুও সে ওই লিয়ানা নামক মেয়েটিকে কিছুতেই বিয়ে করবে না। দরকার পড়লে বিধবা অথবা এক বাচ্চার মাকে বিয়ে করবে। বিছানা ছেড়ে বেলকুনিতে যেতেই আরমানের চোখ জোড়া আটকে গেল। এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকা অপর পাশের বেলকুনিতে বৃষ্টি ছোঁয়ায় ব্যস্ত শশীপ্রভার উপর। শরতের গায়ে হিম করা শীতল বৃষ্টি অবিরাম গতিতে ঝরছে। শশীপ্রভার গায়ে ল্যাভেন্ডার কালারের ড্রেসটির প্রায় অর্ধেকই ভিজে গিয়েছে বৃষ্টির ছাটে। বনগোলাপ জারটির দিকে তাকাতে শশীপ্রভা দেখল গোলাপগুলো নুয়ে তার বেলকুনিতে এসে পড়েছে। শশীপ্রভার বেলকুনির গ্রিলের ফাঁক দিয়ে ফুলগুলো ইচ্ছে মতো ছেঁড়া যায়। সে এক থোকা ফুল ছিঁড়তে বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল আরমান। গুনে দেখলো এক থোকায় 5টা ফুল। কানে গুজলো ফুলের থোকাটা। চোখ পড়ল কাঠগোলাপের দিকে। দারুণ সুবাস ছড়াচ্ছে। বেশ কতগুলো ফুল ছিঁড়ে একটা জড়িতে রাখলো। নির্বিকার হয়ে তাকিয়ে রইল আরমান। মেয়েটি তামাশা দেখছে সে। ঘুম উবে গেল মাঝরাতে শশীপ্রভার কাণ্ড কারখানা দেখতেই। সুতো এনে বেলকুনিতে থাকা দুটো বেতের চেয়ার পেতে 2 পা মিলে কোলের উপর জড়ি রাখলো শশীপ্রভা। জড়ি থেকে কাঠগোলাপগুলো বের করে মালা গাঁথতে লাগলো। হঠাৎ একটি গান মনে পড়ল। কাল সে টিভিতে দেখেছিল গানটা। শুনতে শুনতে বেশ কয়েকটা লাইনও মুখস্থ করে নিয়েছে। গুনগুন করে গান গাইতে লাগলো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো, কাঠগোলাপের সাদায় মায়ায় মিশিয়ে দিব ভাবি, আফসা নীল তোমার লাগে ভালো। শশীপ্রভাকে গান গাইতে দেখে অবাক হলো আরমান। একটা মালা গেঁথে প্রায় শেষ হতে সে এলোমেলো গলায় গান গাইতে গাইতে আরও একটা মালা গাঁথায় মনোযোগ দিল। সে তো দুহাতে পরে নিল মালাগুলো। ছোট্ট একটা হেয়ার ক্লিপ দিয়ে লম্বা একটা মালা তার চুলে আটকে নিল। আচমকাই আরেকটা অদ্ভুত কাণ্ড করে ফেলল শশীপ্রভা। টপ টপ করে বেশ কতগুলো বনু গোলাপ ছিঁড়ে জড়িতে রাখতে সোয়াল শক্ত করলো আরমান। মানে হয় এসবের? এই গাছটা তার কত শখের। মেয়েটা কি সেটা জানে? কত জোর ঝামেলা করে গাছটা সে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছে। এ মেয়ে, আমার মন চুরি করেও ক্ষান্ত হয়নি, এখন আবার আমার বনু গোলাপের জাড়ে হাত বাড়িয়েছেন। আপনার সাহস তো দেখছি কম না। পাশের বেলকনি হতে রাশবাড়ি কণ্ঠস্বর শুনতে অন্তরাত্মা কেঁপে উঠে শশীপ্রভার। হঠাৎই তার হাত থেকে ফুলভর্তি জুড়িটা পড়ে গেল নিচে। কণ্ঠস্বরের মালিককে খুঁজতে দেখল চোখমুখ শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে আরমান। কেঁপে উঠল শশীপ্রভা। গাছের ডালটা ছেড়ে দিতেই অপ্রত্যাশিতভাবে গোলাপের কাঁটা ফুটে গেল তার হাতে। আহ করে আর্তনাদ করে ওঠে শশীপ্রভা। হাত টান দিতে দেখলো আঙ্গুল বেয়ে রক্ত ঝরছে। এবার রক্ত দেখতে আবারও আর্তনাদ করে উঠল। পায়ের নিচে পড়ে থাকা জড়ির মধ্যে ছেড়ে রাখা গোলাপের থোকায় পা পড়তে পের টানা 3য়বারের মতো আর্তনাদ করে ওঠে। হতভম্ব হয়ে যায় আরমান। এমনটা জানলে সে কখনোই ধমক দিত না বোকা মেয়েটিকে। একটা ধমক দিতে কি অবস্থা শুরু করলো। ঢের শিক্ষা হয়েছে তার। রক্তাক্ত হাত পা ধরে ব্যথায় কুকড়াতে লাগলো শশীপ্রভা। হঠাৎই আরমানের কি হলো কে জানে। তার বেলকুনি থেকে বের হয়ে উদ্ধত হলো শশীপ্রভার কামরার দিকে। কামরায় প্রবেশ করতে দেখলো বেজা বেলকুনিতে বসে রয়েছে শশীপ্রভা। অস্থির হলো আরমান। এই মেয়ে, এত রাতে বেলকুনিতে কি আপনার? আর ফুল ছিঁড়ছেন কেন রাতের বেলায়? ফুলগুলো যদি এখন আপনাকে অভিশাপ দেয় তখন কি হবে একবার ভেবে দেখেছেন? আরমানকে আশা করেনি শশীপ্রভা। ভয় পাচ্ছে ফুল ছেঁড়ার অপরাধে মানুষটা যদি এখন তাকে মারে তাহলে। দেখি কোথায় ব্যথা পেয়েছেন। ভয়ে জড়সড় হয়ে আড়ষ্ট হলো শশীপ্রভা। কিছু করব না আপনাকে, দেখি কোথায় ব্যথা পেয়েছেন। বৃষ্টির বেগ বাড়ল বই কমল না। বেলকুনি ভিজে জবজবে হয়ে গেছে। আচমকা পাজাকোলা করে তুলে নিল শশীপ্রভাকে। কামরায় ঢুকতে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো। বিরক্ত হলো আরমান। উফ শিট, ক্যান্ডেল আছে?
না। অন্ধকার হাতড়ে বিছানায় বসিয়ে দিতে শক্ত করে আরমানের গলা জড়িয়ে ধরল শশীপ্রভা। ভয় পাচ্ছেন কেন? আমি আপনাকে কিচ্ছু করব না। আপনি চুপচাপ বসুন, আমি ক্যান্ডেলের ব্যবস্থা করছি। আইপিএস আছে। সেটা আরমান জানে, তবুও মন বলল অন্য কিছু। শশীপ্রভা ঠোঁটে এক আঙুল রাখল। একদম কথা বলবেন না। আরমানের গলা জড়িয়ে ধরা অবস্থায় অন্ধকারের মধ্যে থমকে রইল শশীপ্রভা। বিছানায় বসিয়ে দিল। বাহির থেকে আসা ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় আবসা আবসা দেখা যাচ্ছে শশীপ্রভাকে। চিবুক তুলে দৌড়ল আরমান। স্নিগ্ধ শালকপোটা রাত্রিতে মম জ্যোৎস্নায় দেখব আপনাকে। শ্বাস আটকে থমকে রইল শশীপ্রভা। দুর্বুদ্ধ ঠেকল মানুষটির বলা কথাটি। মাথার চুলগুলো এলোমেলো করে দিল আরমান। চুপচাপ বসে থাকুন। অন্ধকারের মধ্যে বন্য চঞ্চলা হরিণীর মতো তিড়িং বিড়িং করে লাফিয়ে ভয় পাবেন না। আমি আসছি। অন্ধকার হাতড়িয়ে নিজের কামরার ফিরে ফার্স্ট এড বক্স এবং একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিল। শশীপ্রভার কামরায় প্রবেশ করতে ক্যান্ডেল থেকে চমৎকার ল্যাভেন্ডার ফুলের মোহনীয় সুগন্ধি ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আচমকায় নাসিকা সুগন্ধি পৌঁছাতে দু চোখ বুজে সে ঘ্রাণ শুষে নিতে লাগলো শশীপ্রভা। মুখের সামনে ক্যান্ডেল ধরতেই ক্ষীণ দীপ্তিতে দেখতে পেল অশ্রুসিক্ত বন্ধ প্রলম্বিত নেত্রপল্লব জোড়া। মুখের সামনে ক্যালেন্ডারের মৃদু তাপ টের পেতে চোখজোড়া মিলতেই সঙ্গে সঙ্গে মিশে গেল বিন্দেশি আরমানের কটকটে সবুজ বাদ দুটো মণির সঙ্গে শশীপ্রভার ভীত অস্থির অশ্রুসিক্ত হরিণী চোখ দুটো। নিজের এতটা কাছে আরমানকে আবিষ্কার করতে ভীত নয়নে তাকালো শশীপ্রভা। সুগন্ধময়ী মোমবাতিটি সম্পূর্ণ কামরা জুড়ে মোহনীয় সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। ল্যাভেন্ডার ফুলের কৃত্রিম সুবাসে পুরো কামরা সুগন্ধিময় হয়ে উঠল মুহূর্তেই। যেন কামরা ভর্তি এক নৈসর্গিক স্নিগ্ধ মনোরম মোম জ্যোৎস্না। আরমানের চোখের দিকে তাকিয়ে শশীপ্রভা রইল। স্বতঃস্ফূর্তভাবে অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনি ভীষণ সুন্দর। সৃষ্টিকর্তা সুন্দর করে তৈরি করেছেন বলেই আপনি এত সুন্দর। আপনার চোখ জোড়া আরও বেশি সুন্দর রাগী সাহেব। আপনি সুন্দর চোখে দেখেন বলেই আমি এত এত সুন্দর বেলাডোনা। হকচকি উঠে চোখ নামিয়ে ফেলল শশীপ্রভা। ক্যান্ডেলটা একপাশে রেখে অ্যালকোহল পেট দিয়ে হাতের আঙ্গুল পরিষ্কার করে একটি ওয়াইন ব্যান্ডেজ লাগিয়ে দিল। ফাখানি তুলে নিজের উড়োর উপর রাখতে চেঁচিয়ে উঠল শশীপ্রভা। কি করছেন রাগী সাহেব? কি বললেন আমাকে? বয়ার্ত চোখে তাকালো শশীপ্রভা। কি বলছেন? কিছু না, বলুন। আপনার রাগ বেশি তো, তাই। তাই রাগী সাহেব বললাম। ভালো লাগলো। আমার পা তুলেছেন কেন? নিজেই দেখুন। হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আর কিছুই বলল না শশীপ্রভা।